বারবার ডিবি রিমান্ডে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, মানে ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে মামলাগুলি দিয়েছে। আমাকে অনেকবার জেল খেটতে হয়েছে। 5ই আগস্টের পরে অনেক নতুনদের ভিড় চলে এসছে, অনেক নতুন মুখ চলে এসছে। রাজনীতি নিয়ে আপনার আগ্রহ না থাকলেও রাজনীতি কিন্তু আপনাকে নিয়ে আগ্রহ আছে। ঘর থেকে বাজার, টমের দোকান থেকে সংসদ, ব্যক্তি থেকে সংস্কৃতি, সবই প্রতিদিন নিয়ন্ত্রণ করে রাজনীতি। সে আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনি দল করুন বা না করুন, আপনি রাজনীতির বাইরে না। তাই আমরা প্রতিদিন মুখোমুখি রাজনীতির ঘরে বাইরে থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব ইসলাম। আমাদের আজকের অতিথি তরুণ রাজনীতিবিদ আমিনুল হক, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। আমরা গত 17 বছর ধরেই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনের জন্য আমরা কিন্তু ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বিগত সময় চেষ্টা করেছি, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক প্রতিকূলতা ফেস করে আমরা চেষ্টা করেছি যে আমাদের 71টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে কমিটি করে, সেটা আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছিলাম। অনেক জুলুম, অনেক নির্যাতন, অনেক মামলা হামলা এবং বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করেও কিন্তু আমরা সফল হয়েছিলাম, বিকজ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম। এবং পরবর্তীতে আমাদের থানা আহ্বায়ক কমিটি আমরা করেছি 26টি থানার, এবং আমাদের 620টি ইউনিট কমিটি করেছি। তো গত 17 বছর ধরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর সার্বক্ষণিকভাবে মাঠে থেকে, রাজপথে থেকে আমাদের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে, আমাদের মহানগরের নেতৃবৃন্দ, আমাদের থানার নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে আমরা চেষ্টা করেছি রাজপথে থেকে শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য। এবং সেই আন্দোলনের ফসল হিসেবে গত জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তো সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এসে আমরা যখন আবার নতুন করে দায়িত্ব পেয়েছি ঢাকা মহানগর উত্তর বিএনপি, তো আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ ত্যাগ যারা স্বীকার করেছেন, সর্বোচ্চ স্যাক্রিফাইস যারা করেছেন এই বিগত আন্দোলনে, তাদেরকে দিয়ে যাতে আমরা পরবর্তী আমাদের থানা কমিটি, আমাদের ওয়ার্ড কমিটি এবং ইউনিট কমিটিগুলি নতুনভাবে আমরা ঢেলে সাজাবো। পাশাপাশি ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তরের কনভেনিং কমিটি হয়েছে, সেই কমিটিকে আমরা জোনাল ওয়াইজ ভাগ করে দিয়ে সবাইকে দায়িত্বভার দিয়ে দিব, যাতে বিগত 17 বছরে যারা ব্যাপকভাবে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, কাজ করেছে, সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই লোকগুলিকে আমরা নিয়ে আসতে চাই আমাদের কমিটিগুলোতে। পাশাপাশি দেখা যায় যে মানে গত 17 বছর ধরে অনেকেই আমরা যারা কাজ করেছেন, এখন 5ই আগস্টের পরে অনেক নতুনদের ভিড় চলে এসছে, অনেক নতুন মুখ চলে এসছে। তো যেহেতু তারা বিএনপির একজন কর্মী হিসেবে অনেকেই নতুন ভাবে আসছেন, গত 17 বছর হয়তো বা তারা ঘুমিয়েছিলেন, নতুন ভাবে তারা 5ই আগস্টের পরে জেগে উঠেছেন। তো আমরা তাদেরকে ফেলে দিব না, তারা থাকবেন, আমাদের সাথে কাজ করবেন, বাট তাদের সেই ডেডিকেশন, তাদের সেই স্যাক্রিফাইস, তাদের যে দলের প্রতি আনুগত্য বা নেতার প্রতি যে আনুগত্য রেখে তারা কাজ করবেন, তাদেরকে আমরা ভবিষ্যতে বিবেচনা করব। বাট গত 17 বছর ধরে যারা কাজ করেছেন, যারা মুখ্য ভূমিকা রেখেছেন রাজপথে সাহসী, আমরা সেই মানুষগুলোকে আমরা নেক্সট কমিটিতে সাংগঠনিকভাবে নিয়ে আসতে চাই। জেল তো জেলই, জেল তো আর আসলে বলার অপেক্ষা রাখে না, এটা কখনোই ভালো লাগার জায়গা না। হ্যাঁ, তারপরেও যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঢাকা মহানগর উত্তর এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাজ এ ক্রিয়া সম্পাদক হিসেবে আমাদের জনাব তারেক রহমান সাহেব আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব অনুসারে আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ক্রিয়া সম্পাদক হিসেবে, কিংবা আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ছিলাম 2 বার, এখন বর্তমানে আহ্বায়ক হিসেবে কাজ করছি। আমি চেষ্টা করছি যে আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে দলের জন্য, দলের নেতা কর্মীদের জন্য, এদেশের মানুষের জন্য যাতে ভালো কিছু করতে পারি। যেহেতু আমি একটি ভিন্ন জায়গায় ছিলাম, অ্যাজ এ প্লেয়ার হিসেবে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছি, এবং বর্তমানে আমি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে এদেশের মানুষের জন্য, ভালো কিছুর জন্য, এবং এদেশের মানুষের যে স্বপ্ন, যে প্রত্যাশা, যে একটি গণতান্ত্রিক আমি বাংলাদেশ, একটি ভোটের অধিকার নিশ্চিত করার যে বাংলাদেশ, এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ করার লক্ষ্য নিয়ে আমার জায়গা থেকে, আমি ক্ষুদ্র জায়গা থেকে আমি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করব। এবং সেই জায়গা থেকে কাজ করতে গিয়ে দেখা গেছে যে
বিগত 17 বছর এই স্বৈরাচার আমলে আমাকে অনেকবার জেল খেটতে হয়েছে, অনেক মামলা হয়েছে, অনেক মামলা হামলা জুলুমের শিকার হয়েছি। পাশাপাশি আমাদের দেখা গেছে যে বারবার ডিবি রিমান্ডে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, যেটা আসলে অমানবিক, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যেমন চোখ বেঁধে হাতে পিছনে হাত করা লাগিয়ে তারপরে চেয়ারে বেঁধে যেভাবে আমাদের গায়ে হিট করেছে, হ্যাঁ, আঘাত করেছে, সেটা আসলে অনেক মর্মান্তিক একটি বিষয়। তো এরকম আমি না, শুধু আমার মতো অনেক আমাদের বিএনপি নেতা কর্মী, অনেক সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপরেই কিন্তু গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার ব্যাপকভাবে জুলুম নির্যাতন চালিয়েছে। তো সেই নির্যাতনের শিকার আমরা সকলেই হয়েছি। বাট আলহামদুলিল্লাহ যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে নতুন ভাবে স্বাধীন হয়েছি, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তো সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে গত 17 বছর আওয়ামী লীগ যা করেছে তার উল্টাটা আমরা করতে চাই। আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই, মানুষের কি প্রত্যাশা সেটা পূরণ করতে চাই, এবং আমরা চাই যে গত 17 বছর বাংলাদেশ যে আওয়ামী সরকার যেভাবে তারা বাংলাদেশের প্রশাসনকে ব্যবহার করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা যেভাবে আজকে কোমর ভেঙে দিয়েছে, আমরা সেই জায়গাগুলোতে আমি মনে করি যাতে ভবিষ্যতে মানে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যাতে নিউট্রালি তারা কাজ করতে পারে, সেই জায়গাগুলি আমরা ইনশিওর করতে চাই এদেশের মানুষের জন্য। এটা আসলে অনেকবারই এরকম সুযোগ এসেছিল আমার, আলহামদুলিল্লাহ। তো সেটা আসলে বিভিন্ন সময় অনেক সময় কমিউনিকেশন কারণে হয়নি। অনেক সময় দেখা গেছে যে আমি ইনজুরিতে ছিলাম, আমার প্রায় 5টি ইনজুরি আমার শরীরে। তো 2বার হয়েছিল এরকম ইনজুরির কারণে, হ্যাঁ, এবং আর বাকিগুলো হয়েছিল যে আমাদের ওই অনুযায়ী তখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাংলাদেশের কোনো ছেলে গিয়ে বিদেশের মাটিতে খেলবে ওই ট্রেডিশনটা ছিল না, বা কেউ সাহসও করতো না গিয়ে। ওই কমিউনিকেশনের অভাব আর হচ্ছে এই ইনজুরির কারণে আসলে আমার ওইভাবে খেলা হয়ে ওঠেনি আর কি। আসলে এটা নিয়ে তো আমাদের যারা অর্থনীতিবিদ রয়েছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সেমিনারে বিভিন্ন ভাবে গত 17 বছর আওয়ামী লীগ যেভাবে মানে দেশের উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, যেভাবে দুর্নীতিগ্রস্ত করে দিয়ে গেছে প্রত্যেকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে, ব্যাংকগুলোকে, আর্থিক খাত যেগুলি রয়েছে, আমাদের যে ইভেন তো আপনার পদ্মা সেতুর কথাই ধরেন, সেখানে যেভাবে মানে মানে এত ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এবং পাশাপাশি প্রত্যেকটি সেক্টরেই একটি ময়লার কাজও করতে গেলে কিন্তু সেখানে দুর্নীতি করেছে তারা, এবং তারা নিজেদের বলেছে তারা মানে মুখে শুধু উন্নয়ন, কিন্তু মানুষের কোনো উন্নয়ন হয়নি, তাদের পকেটের উন্নয়ন হয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটি বাংলাদেশের জন্য একটি অনেক বড় চ্যালেঞ্জ, বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হবে। কারণ গত 17 বছরের যে জঞ্জাল বা গত 17 বছরের যে দুর্নীতি, এটি কিন্তু রাতারাতি পরিবর্তন করা ভেরি টাফ হবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, তারা চেষ্টা করবেন, এবং পাশাপাশি বাংলাদেশের বহুল প্রতীক্ষিত যে একটি নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্বাচিত সরকার আসলে তখন বিষয়গুলি আমরা আরো অনেক বেশি গুছিয়ে করতে পারবো, যাতে এই দুর্নীতিগুলোকে এবং বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে কিভাবে বাংলাদেশে ব্যাক করানো যায়, এবং সেটা টোটাল একটি প্রক্রিয়া, একটি অনেক লম্বা একটি প্রসেস। তো আমার কাছে মনে হয় যে ওই বিষয়গুলি আমাদের বর্তমান সরকার যারা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে ডেফিনেটলি এগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের একটি বিষয় বুঝতে হবে আপনার, কারণ গত 17 বছর ধরে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। তো সেই নির্বাচনের জন্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, এবং দীর্ঘ মানে গত 15 বছর ধরে যে তরুণ ভোটাররা, হ্যাঁ, যে তারা ভোট দিতে পারেনি, প্রায় 3 কোটির উপরে ভোটার। পাশাপাশি আমাদের দীর্ঘ সময় ধরে যে ভোটের কালচার থেকে আমরা টোটালি হারিয়ে গিয়েছি এই অবৈধ শেখ হাসিনা সরকারের কারণ তারা মানুষের ভোটের দরকার ছিল না, তাদের দরকার ছিল ক্ষমতার, এবং তারা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে তারা নিজেরাই নিজেদের মতো করে নির্বাচন করে ক্ষমতায় বসেছিল। সেটা রাতের অন্ধকারের আমরা নির্বাচন দেখেছি, সেটা আমরা তাদের যে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা কিভাবে ক্ষমতায় বসেছিল সেই নির্বাচন আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা চাই
যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি, এদেশের সাধারণ মানুষ এদেরকে সমর্থন দিয়েছে। তো প্রত্যেকটি মানুষের প্রত্যাশা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনটি আমার কাছে মনে হয় যে যত দ্রুত দিবে এবং নির্বাচিত সরকার যখন দেশের দায়িত্বভার গ্রহণ করবে তাহলে তখন অনেক সমস্যার সমাধানই হয়ে যাবে দ্রুত সময়ের ভিতরে, এবং সেই সময়টি আমার কাছে মনে হয় যে যত দ্রুত হবে এটি বাংলাদেশের জন্য ভালো হবে। না, এটা আমাদের চলমান প্রক্রিয়া, এটা আমাদের হাইকমান্ডের সিদ্ধান্ত। আমাদের হাইকমান্ড, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং আমাদের যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন, পার্টির যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের প্রত্যেকের কাজ আমরা করব, এবং আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত যে নির্বাচন সেটি যাতে যত দ্রুত হবে তত দ্রুত এদেশের মানুষ যে ভোট দিয়ে তার যে কাঙ্ক্ষিত ভোট, গত 15 বছর ভোট দিতে পারেনি, সেই প্রত্যাশিত ভোটটি দিয়ে সে একটি নির্বাচিত সরকার গঠন করতে পারবে। আমি এখানে ছোট্ট করে বলতে চাই, এগুলি বিশদ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমি ছোট্ট করে বলতে চাই যে গত 4 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের সবচেয়ে বেশি যে প্রত্যাশা ছিল, যে গত 17 বছর ধরে যে স্বৈরাচার শেখ হাসিনার যারা অবৈধ মন্ত্রী এমপি বা যারা অবৈধভাবে যারা আমলা বা যারা মানে প্রশাসন দ্বারা যারা বাংলাদেশের মানুষকে যেভাবে তারা ক্ষতিগ্রস্ত করেছে, যেভাবে মানে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের ছাত্র ভাইদেরকে, আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে, আমাদের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এবং গত 17 বছর ধরে দেখেন আমাদের যে সকল নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, গত 17 বছর ধরে আমাদের বহু নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে বসে আছে। তো ওই মানুষগুলোকে বিচারের আওতায় আনাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক স্লো হয়ে গেছে এই জায়গাটিতে, যে আমরা যে প্রত্যাশিত যে যারা অপরাধী তাদেরকে যেভাবে মানে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা দরকার, এখানেও দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন রাষ্ট্রীয় জায়গায় বসে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, বিভিন্ন আনাচে কানাচে তারা ঘোরাফেরা করছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু এটিকে ভালোভাবে নিচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা চাই যে সবার আগে এই আওয়ামী সন্ত্রাসী যারা, আওয়ামী যারা দখলদারির সাথে জড়িত ছিল, এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সেই মানুষগুলিকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক, এটি একটি মাত্র কারণ। আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন, আমরা একটি কথা বলি যে অনেক সময় আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়। কেন হয়? যখন আমরা এটি দ্রুত যাতে আমি সেরে উঠতে পারি। তো সেই জায়গায় যদি আমি হোমিওপ্যাথি খাই, তো সেই ক্ষেত্রে তো আসলে এটা স্লো হয়ে যাবে অনেক, তাই না? তো আমার কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে যেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা দরকার সেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে। আর হোমিওপ্যাথিতে আসলে এটা আমাদের একটু লং রান হয়ে যায়। সো দ্যাট এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার তার যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা রয়েছে, তার যে কার্যক্রম রয়েছে, সেখানে আরো অনেক বেশি দ্রুত গতিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। আরো কার্যক্রম জোরালো হলে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যেমন বিশেষ করে আমি একটা এক্সাম্পল দিই, যে দ্রব্যমূল্য, আমরা জানি যে গত 17 বছর ধরে আওয়ামী সরকার কিন্তু এই দ্রব্যমূল্য একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কিন্তু নাভিশ্বাস হয়ে গেছে। কিন্তু এই দ্রব্যমূল্য কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি, এবং আমার কাছে যতটুকু মেসেজ আছে যে এই সিন্ডিকেট গুলো কিন্তু এখনো বহাল দবিত রয়েছে। তো এই সিন্ডিকেট গুলি যদি ভেঙে দিয়ে দ্রব্যমূল্য বাংলাদেশের মানুষের জন্য যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে কিন্তু মানুষের জন্য কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং এটি প্রতিদিনই আপনারা যারা সাংবাদিকতা করছেন, আপনারা কাজ করছেন এগুলি নিয়ে, মানে এই বিষয়টিকে আমাদের অবশ্যই অনেক বেশি নজর দেওয়া উচিত। তো এই রকমের আমার কাছে মনে হচ্ছে গত 4 মাসের ভিতরে তারা অনেকেই বলছেন যে সংস্কার করতে সময় লাগবে, সংস্কারের পরে গিয়ে নির্বাচন দিবে। বিষয়টা এরকম না। সংস্কার এবং নির্বাচন বা আমাদের যে সাংগঠনিক যে প্রক্রিয়া সব কিন্তু চলমান একটি বিষয়। আপনি নির্বাচিত সরকার আসলে তখনও সংস্কার করতে হবে। তো সংস্কার শেষ করে এটা সংস্কার শেষ হবে, এটা তো কোনো শেষ নাই, তাই না? তো আমার কাছে মনে হয় যে সংস্কারের চলমান রয়েছে, এবং পাশাপাশি মানুষের যে প্রত্যাশা, যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন কিন্তু মানুষের কাছে যে জবাবদিহিতা দরকার সেটা কিন্তু নির্বাচিত সরকার করতে পারবে। এবং ভবিষ্যতে আমরা চাই যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় এই স্বাধীন বাংলাদেশে। পাশাপাশি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটি বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি হবে এবং জাতীয় সরকার গঠন করা হবে। এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ ইস্যুস, যে এই আওয়ামী সরকার যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিলটিকে নাকচ করে দিয়ে সংবিধানের সংশোধনী এনে যেভাবে নাকচ করে দিয়েছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারটি
বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যাতে ভবিষ্যতে আর কেউ কখনো স্বৈরাচারের মানসিকতা নিয়ে স্বৈরাচার যাতে জন্মগ্রহণ করতে না পারে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারটি যদি আমরা সংবিধানে ইনক্লুডিং করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কখনো কোনো স্বৈরাচারের জন্ম হবে না। এবং আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের যে বহুল প্রত্যাশিত যে ভোট, যে ভোটের যে একটি উৎসব, আমরা যেমন ঈদের সময় যে একটি উৎসব করি, আমাদের বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে ভোট মানে হচ্ছে একটু অন্যরকম একটি উৎসবের জায়গা তৈরি হয়। তো সেই উৎসবের জায়গাটা আবার ভবিষ্যতে তৈরি হবে, সেটা আমরা প্রত্যাশা করি। ডেফিনেটলি আসলে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিগত 17 বছরে যে আমাদের 60 লাখ নেতা কর্মীদের উপরে যে মিথ্যা গায়েবী বানোয়াট মামলা দিয়েছে, সেটা কিন্তু এখন কিন্তু অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বিরুদ্ধে এই স্বৈরাচার সরকার যেভাবে ইন্টেনশনালি মিথ্যা বানোয়াট মামলা দিয়েছিল, সেটা কিন্তু এখন আইনের মাধ্যমে কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সবকিছুই খালাস হয়ে যাচ্ছে। এবং আমাদের নিজেদের নামেও যে মামলাগুলি রয়েছে, সেগুলি কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে, যে প্রত্যেকটি মামলায় কিন্তু বানোয়াট, গায়েবী এবং মিথ্যা মানে ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে মামলাগুলি দিয়েছে। তো আমাদের এই মামলাগুলি আইনের মাধ্যমে, প্রক্রিয়াধীনের মাধ্যমে আমরা যার যেটা প্রাপ্য সেটা তারা ডেফিনেটলি বুঝে পাবে। পাশাপাশি আমরা চাই যে গত 17 বছর ধরে যে মিথ্যা মামলাগুলি হয়েছে, দ্রুত সময়ের ভিতরে যাতে কোর্টের মাধ্যমে এগুলি খালাস হয়ে যায়। গত 25 বছর ধরে আমি যখন খেলেছি, তখন থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের বিষয়ে অনেক কথা বলেছি, বাট আলটিমেটলি আজকে 2024 পার হয়ে আমরা 2025-এ কিছুদিন পরেই আমরা পড়বো, কিন্তু এখন পর্যন্ত সেই ফুটবলের যে মানে ভবিষ্যতে উন্নয়নের জন্য বা ভবিষ্যৎ ফুটবলারদের তৈরি করার জন্য বা ফুটবলকে বাংলাদেশের একটি সুউচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা করা দরকার, সেই প্রক্রিয়াটা এখন পর্যন্ত শুরু হয়নি। তো আমার কাছে যেটি মনে হয় যে বর্তমানে যারা ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়েছেন, এখানে আমি এক্সেপ্ট তাবিজ ছাড়া, হাতে দুই একজন ছাড়া বাকিরা মোটামুটি আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে। তো আওয়ামী লীগের পুনর্বাসন দিয়ে বাংলাদেশের ফুটবলের খুব বেশি উন্নয়ন হবে বলে আমার কাছে মনে হয় না, কারণ গত 17 বছরে কিছু হয়নি। বাংলাদেশের ফুটবল নিচের দিকে চলে গেছে। এখন তাবিদ একা কিংবা আমাদের দুই একজন যারা আসছেন, আর বাকি সব তো আওয়ামী লীগের পুনর্বাসনের যারা ছিলেন তারাই এসছেন। তো এদের দিয়ে আমি খুব বেশি আশা করি না যে বাংলাদেশের ফুটবলে কোনো আমূল পরিবর্তন আসবে। বাট বাংলাদেশের ফুটবলের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমরা বিশ্বাস করি যে আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, ডেফিনেটলি বাংলাদেশের ফুটবল নিয়ে না, বাংলাদেশের টোটাল স্পোর্টস নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের অনেক বেশি পরিকল্পনা রয়েছে। সেগুলি আমরা পর্যায়ক্রমে যদি করতে পারি, শুরুটা করা জরুরি হচ্ছে। তারপরে 5 বছর, 10 বছর বা 15 বছর বা 20 বছরও লাগতে পারে, বাট শুরুটা করলে একটা পর্যায়ে গিয়ে ডেফিনেটলি বাংলাদেশের ফুটবল আর বাংলাদেশের টোটাল স্পোর্টসটাই অনেক উচ্চ জায়গায় চলে যাবে বলে আমি বিশ্বাস করি। না, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের যে বিডি আর্কাইভ আমি প্রায় শুনেছি বা আমি দেখেছি যে আপনারা যেই গঠনমূলক যেই বাস্তবতা তুলে নিয়ে বা বাস্তবতা মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে, আপনাদের প্রতি আমার শুভকামনা থাকলো যে এইভাবেই বস্তুনিষ্ঠ সত্য নিউজগুলি যাতে আপনাদের মাধ্যমে জাতির সামনে প্রকাশ পায়।